আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্নসমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই জ্ঞানমূলক প্রশ্নসমূহের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারি এখানে বলা হয়েছে তিস্তা নদীর দৈর্ঘ্য কত। সেটা আমরা সবাই জানি, তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে 177 কিলোমিটার। তারপর হচ্ছে নাফ নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার। তো এইখানে মাথায় রাখতে হবে যে নাফ নদী হচ্ছে বাংলাদেশের একমাত্র নদী যেটা হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারকে আলাদা করেছে। আর এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম যে বিখ্যাত ছোট নদীগুলোর মধ্যে একটি, এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। তারপর হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথা থেকে। তো আমরা একটা জিনিস মোটামুটি সবাই জানি যে হচ্ছে যে কোনো নদের উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে পুরুষের মতো একটা নামের কোনো একটা পর্বত থেকে বা হচ্ছে কোনো একটা পাহাড় থেকে। তো এখানে যদি আমরা তাকাই যে তিব্বতের মানস সরোবর থেকে হচ্ছে কি এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। যেমন আমরা যদি যমুনার কথা বলি, সেটা হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, সেটা আমরা মোটামুটি একটা হচ্ছে মেয়ে ঘটিত একটা নাম থেকে আমরা জানতে পারি। কিন্তু এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, যেহেতু নদ দেখবেন এটা হচ্ছে পুরুষকেন্দ্রিক একটা নাম দেওয়া আছে, মানস সরোবর। তো কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার, এটাও খুবই বিখ্যাত একটি নদী। এই নদীটি হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের একটি খুব বড় একটি নদী। আমরা সবাই জানি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে এই নদীকে কেন্দ্র করে স্থাপিত হয়েছে। এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে 320 কিলোমিটার। ধলেশ্বরী নদী, ধলেশ্বরী কোন নদীর শাখা নদী? এটা হচ্ছে যমুনা নদীর শাখা নদী। আবার আমরা জানি ধলেশ্বরীর শাখা নদী আবার হচ্ছে বুড়িগঙ্গা। এটা অবশ্যই এই শাখা নদীর ক্ষেত্রে এই তিনটা নাম অবশ্যই মনে রাখতে হবে। যমুনা নদী হচ্ছে শাখা নদী হচ্ছে ধলেশ্বরী, এবং ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। তারপর হচ্ছে বাংলাদেশের পদ্মা নদী ভারতে কি নামে পরিচিত? সেটা হচ্ছে গঙ্গা নামে পরিচিত, যেটা হচ্ছে ভারতের খুবই একটি বিখ্যাত তাদের ধর্মীয় একটি নদী। তারপর হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে কোন নদী অবস্থিত? একটু আগে আমরা বলেছি বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে হচ্ছে নাফ নদী অবস্থিত, যেটা হচ্ছে 56 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য। তারপর হচ্ছে বাংলাদেশের প্রধান নদীগুলো কি কি। তো এটা যদি আমরা সবাই জানি, এটা আলাদা করে মুখস্থ করার কিছু নেই। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তারপর হচ্ছে কর্ণফুলী, এগুলো হচ্ছে বাংলাদেশের প্রধানতম নদী। তিস্তা ব্যারেজ প্রকল্পটি কত সালে নির্মিত হয়? তো আমরা জানি উত্তরবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে তিস্তা ব্যারেজ, আর এটা হচ্ছে 1997-98 সালে বা এই অর্থ বছরে হচ্ছে এটি নির্মাণ করা হয়। বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত? অনেকে দেখবেন অনেক জায়গায় 700-টিরও বেশি বা এইরকম দেওয়া আছে, কিন্তু এখানে এক্স্যাক্টলি যদি আপনারা বলতে চান তাহলে 1008-টির মতো হচ্ছে নদ নদী রয়েছে। এখানে কিন্তু নদ নদী বলতে যত প্রকার শাখা নদী উপনদী রয়েছে সবগুলো মিলিতভাবে এখানে হিসাব করা হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎপত্তি স্থল কোথায়? বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতে। কিছুমাত্র নদী হচ্ছে যেটা হচ্ছে আমরা মিয়ানমার থেকে আসছে, যেমন নাফ নদী বা আরও কিছু ছোটোখাটো কিছু নদী আছে, এগুলো হচ্ছে আপনার মিয়ানমার থেকে আসছে। পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? তো পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহ, একটু আগে আমি যেটা বললাম। আর এটার হচ্ছে আরেকটা নাম মনে রাখার হচ্ছে যে আমরা জানি পদ্মা নদী হচ্ছে ভারতে গঙ্গা নামে পরিচিত, আর এটা হচ্ছে গাঙ্গোত্রী যে হিমবাহ বা এই বরফের যে স্তর থেকে ওইখান থেকে এটা হচ্ছে সৃষ্টি হয়েছে। তারপর হচ্ছে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? এটা হচ্ছে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে লুসাই পাহাড়ে। কোন পাহাড়ে? লুসাই পাহাড়ে। তারপর হচ্ছে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে প্রধান সমুদ্রবন্দর হচ্ছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। আর কর্ণফুলী নদী হচ্ছে চট্টগ্রামের ভিতর দিয়েই প্রবাহিত হয়েছে। নাফ নদী কোথায় অবস্থিত? এটা একটু আগে আমরা পড়েছি, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে হচ্ছে নাফ নদী অবস্থিত। পরবর্তীতে বলা হচ্ছে নদী রক্ষার্থে পরিবেশবাদীরা কোন কর্মসূচি পালন করেছে? এটা হচ্ছে নদী বাঁচাও যে কর্মসূচি আছে এটা হচ্ছে তারা পালন করতেছে আর কি। বাংলাদেশের নদী পথের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে দৈর্ঘ্য আর অববাহিকা দুই জিনিস। যদি দৈর্ঘ্যের কথা বলে তাহলে দেখবেন যে হচ্ছে এখানে শুধুমাত্র কিলোমিটার আপনার উল্লেখ করতে হবে, 9833। যদি অববাহিকার কথা বলে এটা দেখবেন প্রায় 1 লাখের মতো আছে অববাহিকার দৈর্ঘ্য। আর এটা হচ্ছে দেখবেন বর্গ কিলোমিটার দেওয়া আছে, যেহেতু ওটা ক্ষেত্রফল, অববাহিকাকে বলা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে। বাংলাদেশের নদীপথের দৈর্ঘ্য হচ্ছে 9833 কিলোমিটার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জলবিদ্যুৎ কাকে বলে? তো নদী বা জলপ্রপাতের বেগ ব্যবহার করে বা স্রোতকে কাজে লাগে টারবাইন যন্ত্রের সাহায্যে যে হচ্ছে
বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে জলবিদ্যুৎ। কোন নদীর গতিপথে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়? এটা আমরা জানি সবাই, কর্ণফুলী নদীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ কি করা হয়? উৎপাদন করা হয়। তারপর যদি দেখি যে প্রাকৃতিক সম্পদ কি, যে প্রকৃতি থেকে প্রদত্ত বা পাওয়া সম্পদই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের কোথায় চা উৎপাদন হচ্ছে? এটা হচ্ছে চট্টগ্রাম ও পঞ্চগড় এবং হচ্ছে সিলেট, দিনাজপুর, এই অঞ্চলগুলোতে হচ্ছে কি হয়? প্রচুর পরিমাণে চা উৎপাদন করা হয়। পানি সম্পদ ব্যবস্থাপনা কি? পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারকে পানি সম্পদ ব্যবস্থাপনা বলে। স্রোতজ বা হচ্ছে গড়ান বনভূমি কাকে বলে? স্রোত, যেখানে আমরা নর্মালভাবে বলতে পারি স্রোতের মাঝখানে যে এটা হচ্ছে বনভূমিটা তৈরি হয় সেটা কি? স্রোতজ বা গড়ান বনভূমি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে এবং নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলে জ্বর বাটার লোনা ও ভেজা মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের স্রোতজ বা গড়ান বনভূমি বলে। দেখেন এখানে হচ্ছে কি, সমুদ্রের জ্বর বাটার পানি এসে কি স্রোতের মধ্যে এখানে একটা মানে ভূমিকা রাখে, যার কারণে এটা কি বলতেছে? স্রোতজ বা গড়ান বনভূমি বলতেছে। তারপর হচ্ছে বনভূমি কাকে বলে? এটা হচ্ছে বৃক্ষরাজি যে ভূমিতে সমারোহ ঘটায় তাকে বনভূমি বলে। তার মানে কি, বনভূমি বলতে গাছের একটা বা নির্দিষ্ট সংখ্যক কিছু সংখ্যা বোঝায় না, এখানে হচ্ছে বৃক্ষের কি হবে? সমারোহ বা হচ্ছে ব্যাপক সংখ্যক একটা সমাবেশ ঘটবে, যাকে আমরা কি বলি? বনভূমি বলি। সিলেট অঞ্চলের বনভূমি কোন ধরনের বনভূমি? সিলেট অঞ্চলের বনভূমি হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল বনভূমি শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এইটা দেখবেন হচ্ছে আপনারা, চিরহরিৎ মানে কি? চিরসবুজ এই বন মানে কি? গাছের পাতা দেখবেন চিরসবুজ, যার কারণে এটাকে বলা হচ্ছে চিরহরিৎ। হরিৎ মানে কি? সবুজ। চির মানে হচ্ছে মানে যেটা দীর্ঘস্থায়ী বোঝায়। আর পত্রপতনশীল জিনিসটা কি? মানে পাতা যেটা কি হয় দেখবেন ঋতুভিত্তিক বা একটা সময়, নির্দিষ্ট সময় আসলে যেটা ঝরে পড়ে যায়, এই কারণে এটাকে বলা হচ্ছে পত্র পতনশীল বনভূমি। ঠিক আছে। বাংলাদেশের বনভূমির পরিমাণ কত শতাংশ? এটা হচ্ছে বাংলাদেশের বনভূমি মাত্র রয়েছে 17% এবং আমরা সবাই জানি কোনো একটি নির্দিষ্ট দেশের আয়তন অনুসারে 25% বা 1/4 বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশে সেইটার পরিমাণ কম আছে, অর্থাৎ মাত্র 17%। ঘাটতি রয়েছে আমাদের আরও 8%। তারপর বলা হচ্ছে বাংলাদেশের বন এলাকাকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়? বাংলাদেশের বনভূমি এলাকাকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ যেই জ্ঞানমূলক প্রশ্নসমূহ, সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।